আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঠিক কত টাকা আছে, আপনার নতুন বাড়িটির কাজ কত দূর এগোলো, আপনার ব্যবসার গোপন তথ্য কি, সবই সেই অচেনা মানুষটির নখদর্পণে। এমনকি আপনার আদরের সন্তান এই মুহূর্তে ঠিক কোন স্কুলের কোন বেঞ্চে বসে ক্লাস করছে তার হদিশও সে জানে। আপনি যখন আতঙ্কে রীতিমতো ঘামছেন, ঠিক তখনই এলো সেই চূড়ান্ত আল্টিমেটাম। আগামীকালের মধ্যে কয়েক লাখ টাকা না দিলে আপনার পরিবারের ঘটবে সবচেয়ে ভয়াবহ পরিণতি। এটি কোনো হলিউড বা বলিউড থ্রিলার সিনেমার দৃশ্য নয়। বাস্তবে চট্টগ্রামের বুকে এভাবেই কোটি কোটি টাকার চাঁদাবাজির এক ভয়াবহ, দুর্ধর্ষ ও দুর্ভেদ্য সাম্রাজ্য গড়ে তুলেছিল শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, যাকে আন্ডারওয়ার্ল্ডে সবাই ডেভিড ইমন নামেই চেনে। পুলিশ ও গোয়েন্দাদের সাথে দীর্ঘ লুকোচুরির পর দেশ ছেড়ে পালানোর শেষ মুহূর্তে যশোরের শার্শা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় চরম নাটকীয়ভাবে পুলিশের জালে ধরা পড়ে এই মোস্ট ওয়ান্টেড অপরাধী। আজ আমরা উন্মোচন করব ডেভিড ইমনের সেই রোমহর্ষক চাঁদাবাজি সিন্ডিকেটের ভেতরের আসল গল্প, কিভাবে পর্দার আড়াল থেকে পরিচালিত হতো এই আন্ডারওয়ার্ল্ড অপারেশন, কারা সংগ্রহ করত এই কালো টাকা, আর কোথায় যেত সেই পাহাড় সম অর্থের পাহাড়। সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চট্টগ্রামের আলোচিত নাম ডেভিড ইমন, যার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজি সহ একের পর এক গুরুতর অভিযোগ রয়েছে। মাত্র 25 বছর বয়সী এই যুবকের অপরাধের ধরন দেখে বাঘা বাঘা গোয়েন্দারাও রীতিমতো চমকে উঠেছেন। ইমনের এই সিন্ডিকেট কোনো পাড়া মহল্লার সাধারণ মাস্তান বাহিনী ছিল না। এটি পরিচালিত হতো একদম নিখুঁত কর্পোরেট স্টাইলে। ভুক্তভোগীদের তথ্য সংগ্রহ থেকে শুরু করে টাকা আদায় পর্যন্ত প্রতিটি ধাপ ছিল অত্যন্ত সুসংগঠিত। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইমনের বাহিনীতে প্রধানত 4টি আলাদা দল কাজ করত। প্রথম দলটি ছিল ইন্টেলিজেন্স টিম। এদের কাজ ছিল টার্গেট বা শিকার নির্ধারণ করা। চট্টগ্রামের বড় ব্যবসায়ী, শিল্পপতি বা বিত্তশালীদের তারা টার্গেট করত। এই ইনফরমাররা কখনো চা দোকানে, কখনো ডেলিভারি ম্যান, আবার কখনো নির্মাণ শ্রমিকের ছদ্মবেশে ভুক্তভোগীর বাড়ির আশেপাশে অবস্থান নিত। তারা ব্যবসায়ীর আয়ের উৎস, সম্পদের পরিমাণ এবং সোশ্যাল মিডিয়ায় পরিবারের সদস্যদের গতিবিধি এবং প্রতিদিনের রুটিনের তথ্য একেবারে নিখুঁতভাবে সংগ্রহ করত। তারা এমনভাবে সাধারণ মানুষের সাথে মিশে থাকত যে কেউ খুনাক্ষরেও টের পেত না যে তাদের উপর 24 ঘন্টা নজরদারি চলছে। সব তথ্য হাতে আসার পর শুরু হতো ডেভিড ইমনের আসল মনস্তাত্ত্বিক খেলা। আধুনিক প্রযুক্তি, ডার্ক ওয়েব, এনক্রিপ্টেড অ্যাপস এবং ভিপিএন ব্যবহার করে বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল করে শিকারকে এমনভাবে তার ব্যক্তিগত তথ্য শোনাতো যে ভুক্তভোগীর মনে হতো অদৃশ্য কোনো ছায়া সারাক্ষণ তার পাশেই দাঁড়িয়ে আছে। ভুক্তভোগীদের রাতের ঘুম হারাম হয়ে যেত। নিজের ছায়াকেও যেন তারা ইমনের চর মনে করত। চাঁদার অঙ্কটা কয়েক লাখ থেকে শুরু করে কয়েক কোটি টাকা পর্যন্ত হতো। সিন্ডিকেটের রোমহর্ষ কার্যক্রমের আরও ভয়ঙ্কর সব তথ্য জানতে এবং নিয়মিত এমন আপডেট পেতে এখনই গল্প নিউজকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ইমনের চাঁদাবাজির এক ভয়ঙ্কর ও শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতার শিকার হয়েছিলেন দক্ষিণ পাহাড়তলির এক ব্যবসায়ী। জুনের শেষ দিকে তাকে ফোন করে নিজেকে বড় সাজ্জাদের লোক পরিচয় দিয়ে সরাসরি 20 লাখ টাকা চাঁদা দাবি করে ডেভিড ইমন। ফোনে একেবারে স্পষ্ট হুমকি দেয়া হয় যে টাকা না দিলে তার কলেজ পড়ুয়া বড় ছেলের চরম ক্ষতি করা হবে। আতঙ্কে দিন কাটানো ওই ব্যবসায়ী নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ছেলেকে কলেজে পাঠানো বন্ধ করে দেন এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি সমাধানের আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু কোনো প্রভাবশালী নেতাই ইমনকে টলাতে পারেননি। উল্টো তার নির্মাণাধীন বহুতল ভবনে প্রকাশ্যে দিনে দুপুরে হামলা চালায় ইমনের ক্যাডাররা। বেধড়ক ভাঙচুর ও প্রহরীদের উপর চড়াও হয় তারা। এই নজিরবিহীন হামলার পর চরম অসহায় ও নিরুপায় হয়ে শেষ পর্যন্ত ওই ব্যবসায়ী ইমনের কাছে আপোষ করতে বাধ্য হন এবং 20 লাখ টাকার জায়গায় 5 লাখ টাকায় রফাদফা করেন। কিন্তু এই 5 লাখ টাকা দেওয়ার প্রক্রিয়াও ছিল আরও বেশি রোমাঞ্চকর। ইমনের কড়া নির্দেশ ছিল টাকা দিতে হবে একদম নগদে, কোনো ব্যাংক ট্রানজ্যাকশন চলবে না। বিদেশি নম্বর থেকে নির্দেশ আসে নগরীর অক্সিজেন এলাকায় টাকা নিয়ে যাওয়ার, কিন্তু ভুক্তভোগী ব্যবসায়ী নিরাপত্তার অভাবে সেখানে যেতে রাজি না হওয়ায় ইমনের 2 ক্যাডার সরাসরি একটি অটো রিকশায় করে দিনে দুপুরে তার বাসার সামনে এসে নগদ 5 লাখ টাকা নিয়ে চোখের পলকে উধাও হয়ে যায়। শুধু এই ব্যবসায়ী নয়, এমন অন্তত আরও 5 জন ভুক্তভোগী ইমনের এই হাই প্রোফাইল ব্ল্যাকমেইলিং এর শিকার হয়েছেন। কিন্তু ইমনের সহযোগীরা
জেলের বাইরে থাকা এবং যে কোনো মুহূর্তে আবারও বড় ধরনের ক্ষতির ভয়ে তারা কেউ প্রকাশ্যে মুখ খুলতে রাজি হয়নি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, নগদে টাকা আদায় করা এই কোটি কোটি টাকা ইমনের হাতে পৌঁছাতো কিভাবে? এখানেই ইমনের মাস্টার মাইন্ড ব্রেইনের পরিচয় পাওয়া যায়। সংগৃহীত এই কোটি কোটি টাকা সরাসরি কখনোই ইমনের হাতে যেত না। চট্টগ্রাম শহর ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাহকরা বা ক্যাডাররা টাকা সংগ্রহ করে নিয়ে যেত জিইসি মোড়ের একটি নির্দিষ্ট রেস্টুরেন্টে। সেখানে ইউসুফ নামের এক রহস্যময় ক্যাশিয়ারের কাছে জমা পড়ত এই কালো টাকার পাহাড়। ওই ইউসুফের একমাত্র কাজই ছিল টাকাগুলো বিভিন্ন ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট এবং হুন্ডির মাধ্যমে ডেভিড ইমনের নিরাপদ আশ্রয়ে কিংবা বিদেশি আন্ডারওয়ার্ল্ড নেটওয়ার্কে পাচার করে দেয়া। গোয়েন্দা তথ্য বলছে, ইমনের আদায় করা চাঁদার অর্ধেক টাকা চলে যেত বিদেশে থাকা পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর কাছে। বাকি টাকা ইমন নিজে রাখত তার রাজকীয় জীবনধারা বজায় রাখতে। পুলিশের খাতায় মোবারক হোসেন ইমনের বিরুদ্ধে আগে থেকেই 15টির বেশি মামলা ছিল। দীর্ঘদিন ধরেই আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকা এই সন্ত্রাসীকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। আর সেই জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গত 19 জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে 4 সহযোগী সহ ডেভিড ইমনকে গ্রেফতার করা হয়। এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে 30 জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বসত বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী সেই অভিযান থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, 2টি দেশীয় এলজি এবং আরও কিছু দেশীয় অস্ত্র। তদন্তকারীদের ধারণা, এসব অস্ত্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য সেখানে রাখা হয়েছিল। পুলিশ এখন হন্য হয়ে খুঁজছে সেই রহস্যময় ক্যাশিয়ার ইউসুফকে। তাকে ধরা গেলেই হয়তো ইমনের এই চাঁদাবাজি নেটওয়ার্কের পেছনের রাঘব বোয়ালদের এবং অদৃশ্য গডফাদারদের আসল মুখোশ খসে পড়বে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানিয়েছেন, পুরো সিন্ডিকেটটি এমনভাবে সাজানো ছিল যে এক গ্রুপের সদস্য অন্য গ্রুপের সদস্যকে চিনতেই পারত না। তথ্য সংগ্রহ করার জন্য একটি টিম বিদেশি নম্বর থেকে কল করে হুমকি দেওয়ার জন্য দ্বিতীয় টিম, নগদ টাকা আদায়ের জন্য তৃতীয় টিম এবং সরাসরি হামলার জন্য ছিল আলাদা একটি দুর্ধর্ষ অ্যাকশন টিম। ফলে একজন ধরা পড়লে পুরো নেটওয়ার্ক সম্পর্কে তথ্য পাওয়া পুলিশের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ত। চট্টগ্রামের এই রোমহর্ষ ঘটনা নিয়ে আপনাদের কি মনে হয়? প্রশাসন কি পারবে পুরো সিন্ডিকেটকে চিরতরে মুছে ফেলতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সমসাময়িক ঘটনার এমন সব এক্সক্লুসিভ, সাহসী এবং রুদ্ধশ্বাস খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। গল্প নিউজ চ্যানেলে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।